আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ইট ফুডের পক্ষ থেকে আমি লীরা চলে এসেছি ডিম চপের রেসিপি নিয়ে। ইফতারের টেবিলে যদি ডিম চপ না থাকে তাহলে কি ভালো লাগে বলুন? তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি ডিম চপ। আমি এখানে আলু সিদ্ধ করে মেখে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এবারে এই সবগুলোকে একত্রে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। এটা একদমই ঘরোয়া যেই ডিম চপটা হয় সেই স্টাইলেই আমি আজকে করছি। নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ করে আমি এটাকে একটু কেটে নিয়েছি। এবারে আমি যেটা করছি যে একটু আগে যে ভর্তাটা মেখে রাখলাম আলুর, সেটাকে কিছুটা ভর্তা নিয়ে আমি এর ভিতরে এবারে একদম ভালো মতো করে ডিমটাকে কোট করে দেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই ভালো মতো করে করবেন, একটু দেখে বুঝে নেন। আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে একদম চারপাশ থেকে অল্প অল্প করে নিয়ে ভালো মতো করে এটাকে কোট করে দিচ্ছি। অবশ্যই আমি বারবার বলবো যে এটাকে ভালো মতো করে খুব সুন্দর করে কোট করাটা খুবই জরুরি। এই জন্যে, দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। জরুরি এই জন্যে কারণ হচ্ছে যখন আমরা এটাকে তেলে দেব, ডিম কিন্তু ছিটে খুব একদম ম্যাসিভ হয়ে যায়, গায়ে ছিটে চলে আসলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই আবারও একটু খেয়াল করে দেখে নেবেন আমি এটা কাজটা কিভাবে করছি। একটু করে আলু নিয়ে জাস্ট ভালো মতো করে এটাকে একটু চেপে চেপে কোনো অংশেই যাতে একদম ফাটল না থাকে, এবং খুব সুন্দর করে এটাকে র্যাপ করে দেবেন খুব ভালো মতো করে, যাতে করে যেটা বলছিলাম যে ফেটে গিয়ে কিন্তু ডিম আলুটা যদি ক্র্যাক হয়ে যায় তাহলে কিন্তু ডিম বেরিয়ে আসার একটা সম্ভাবনা থাকে, এবং গরম তেলে কিন্তু এটা একদম ছিটে খুব একদম খারাপ অবস্থা হয়ে যায়। তাই আমি বারবার করে বলছি যে এই কাজটি অন্তত একটু সাবধানে করার চেষ্টা করবেন। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এভাবে একে একে করে আমি কিন্তু সবগুলোকে একত্রে কোট করে নিচ্ছি। আর হ্যাঁ, দেখে হয়তো সবাই এই কাজটা কিন্তু সবাই বুঝেন এবং সবাই কিন্তু করেন, অবশ্যই বাসায় সবাই একবার হলেও করেছেন। খুবই সাধারণ একটা রেসিপি, তারপরেও আমি করে দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। কারণ অনেকেই নতুন রান্না করে এবং জানে না যে কিভাবে করতে হবে, তাই কিন্তু এই ভিডিওটি করা। এটি একদম সাধারণ, একদম সিম্পল একটা রেসিপি, তারপরেও আমার করে রাখা, এই আর কি। এভাবে কিন্তু আমার সবগুলো হয়ে গেল। এবার আমি যেটা করছি, বেসন নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া। এবার আমি যেটা দিচ্ছি লাল মরিচ দিয়ে দিচ্ছি। আর এই সব মশলা কিন্তু একদম খুব বেশি পরিমাণে দিতে যাবেন না। আমি এখানে সবগুলোকেই প্রায় হাফ চা চামচের মতন দিয়েছি। আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। রোজা রেখে লবণটা আসলে আইডিয়া করা একটু কঠিন হয়ে যায়, তাই না? তারপর একটু বুঝে শুনে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা। এবারে এই সবগুলোকে একত্রে আমরা একটু ভালো মতো করে মেখে নেব। দেখে হয়তো বুঝতে পারছেন আমি একটু একটু করে পানি দিব এবং একটু একটু করে এটাকে মেখে দেব। একত্রে অনেক বেশি পানি কিন্তু দিতে যাবেন না। একত্রে যদি অনেক বেশি পানি দিয়ে দেন তাহলে যেটা হবে, একদম পাতলা হয়ে যাবে এই ব্যাটারটা। আর কিন্তু এটা কিন্তু একদম যেটার জন্য আমরা এটাকে করছি, ভাজার জন্য, ভাজার যে একটা আবরণ তৈরি করব সেই জন্য এটাকে করছি, সেটা কিন্তু ভালো মতো হবে না যদি অনেক বেশি পানি এতে দিয়ে দেওয়া হয়। অল্প অল্প করে পানি দেবেন এবং অল্প অল্প করে এটাকে একটুখানি মেখে নেবেন। আমি এই কাজটা হাত দিয়ে করছি, আপনারা চাইলে উইক্স দিয়ে করতে পারেন, চাইলে কাঁটা চামচ দিয়ে করতে পারেন, অথবা যে কোনো চামচ দিয়ে করতে পারেন। হাত দিয়ে করতে আমি একটু বেশি পছন্দ করি, এই জন্যই করা। আর হ্যাঁ, এই কাজটি যখন করবেন অবশ্যই খুব জোরে জোরে এটাকে বিট করার চেষ্টা করবেন। জোরে জোরে এটাকে যদি আপনি বিট করেন তাহলে যেটা হবে যে ভিতরে কোনো দানাদার অংশ থেকে যাবে না এবং একটা খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। এভাবে কিন্তু আমার এটা হয়ে গেল। এবার এটাকে রেখে দিয়ে আমি যেটা করছি, একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি এবং সেই যে ব্যাটারটা আমরা গুলে নিলাম সেটার উপরে আমরা যেই চপগুলো করে রেখেছিলাম সেগুলোকে একটু একটু করে গড়িয়ে নিয়ে এবার কিন্তু তেলে আমি দিয়ে দিচ্ছি। একে একে করে সবগুলোকে দিয়ে দিতে হবে এবং হালকা করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই অনেক বেশি দিয়ে রাখবেন না, তাহলে যেটা হবে কি উপর থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে কিন্তু খুব সুন্দর একটা
সুন্দরভাবে কিন্তু রান্না করা হবে না। যদিও এটা কিন্তু আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল, তো ভিতর থেকে ওইভাবে রান্না করার তেমন কিছু নেই, এবং ডিমটাও কিন্তু আমাদের সিদ্ধ করা, তাই ভিতর থেকে রান্না করার তেমন কিছু নেই। তারপরেও একটা যে ক্রিস্পি ভাব থাকে সেটা কিন্তু হবে না যদি আপনি খুব বেশি আঁচে এটাকে রান্না করেন। এক একে করে আমি দিয়ে দিচ্ছি, একটু লো আঁচে রেখেই, মানে অত বেশি লো না, মিডিয়াম টু লো আঁচে রেখে আপনি এটাকে করবেন। তাহলেই দেখবেন আপনার যেটাই রান্না করেন না কেন সেটাই অনেক ভালো হবে। হাই হিটে রান্না করলে যেটা হয় কি, বাহির থেকে এটাকে পুড়ে যাওয়ার যে একটা টেন্ডেন্সি সেটা অনেক বেড়ে যায় এবং ভিতরটা একটু কাঁচা থেকে যায়। এবারে একে একে করে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে হালকা উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। খুবই হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। যদি আপনার মনে হয় যে একটা চামচ দিয়ে পারছেন না, তাহলে কিন্তু 2টা চামচও আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর এটাকে খুব বেশি একদম যে অনবরত নাড়তে হবে সেরকম কিন্তু না, একটু বুঝে শুনে নাড়বেন, কারণ যেহেতু এই জিনিসটা অনেক সফট, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই একটু আলতো হাতে 2টা চামচের সাহায্যে এটাকে একটু নেড়েচেড়ে দেবেন। এভাবেই কিন্তু হালকা ব্রাউন কালার, যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের ডিম চপটা ভাজা হয়ে যাবে। আমার ডিম চপটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে কিন্তু কোনো ক্ষতি নেই, একটা লাইক আপনি দিতেই পারেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে পর্যন্ত